আজ আমরা ডুব দেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম সেরা একটি কবিতা ২ বিঘা জমির জগতে। এই অসাধারণ কবিতাটা শুধু একটা গল্প বলে না, এটা আমাদের দেখায় কিভাবে লোভ, অবিচার আর ক্ষমতা মিলে একটা সাধারণ মানুষের জীবনকে ছারখার করে দিতে পারে। চলুন এর গভীরে প্রবেশ করা যাক। কবিতার একেবারে শুরুতেই এই একটা লাইন দিয়েই রবীন্দ্রনাথ যেন পুরো গল্পের থিমটা সেট করে দিয়েছেন। মানে যার অনেক আছে তারই চাওয়াটা যেন আরও বেশি, আরও সীমাহীন। এই লাইনটাই কিন্তু পুরো কবিতার মূল সুর, যা আমাদের দেখায় যে লোভ কিভাবে ক্ষমতার হাত ধরে এগিয়ে চলে। তো গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন সাধারণ কৃষক আর তার শেষ সম্বলটুকু বাঁচিয়ে রাখার এক অসম লড়াই। এখান থেকেই আমাদের মূল কাহিনীটা শুরু হচ্ছে, যেখানে একদিকে আছে সরলতা আর অন্যদিকে ক্ষমতার নির্লজ্জ আস্ফালন। পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের নায়ক উপেন। ঋণের দায়ে তার প্রায় সব জমি চলে গেছে, তার কাছে বাকি ছিল শুধু তার শেষ সম্বল, এই ২ বিঘা জমি। এটা কিন্তু তার কাছে শুধু এক টুকরো মাটি ছিল না, এটা ছিল তার ৭ পুরুষের ভিটে, তার অস্তিত্বের শেষ চিহ্ন। আর অন্যদিকে জমিদার, তার কেন এই জমিটা চাই, কারণটা শুনলে সত্যি অবাক হতে হয়। তার বিশাল বাগানটাকে একটা নিখুঁত চৌকো আকৃতি দেওয়ার জন্য এই ২ বিঘা জমির প্রয়োজন। ভাবা যায় কতটা তুচ্ছ একটা কারণে একজনের জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার পরিকল্পনা। এখানেই ক্ষমতার ভারসাম্যহীনতাটা একেবারে স্পষ্ট। জমিদারের এই প্রস্তাবে উপেনে যে প্রতিক্রিয়া ছিল তা ছিল একেবারে হৃদয়স্পর্শী। সে তার জমিকে মায়ের সাথে তুলনা করছে। তার কাছে এই মাটি সোনার চেয়েও অনেক বেশি দামি। তাই সে পাল্টা প্রশ্ন করে, গরিব হলেই কি কেউ নিজের মাকে বিক্রি করে দেয়? এই কথাগুলোর মধ্যে দিয়ে তার গভীর আবেগ আর অসহায়ত্বটা ফুটে ওঠে। উপেনের এই আকুতি শুনে জমিদারের প্রতিক্রিয়া কি ছিল? শুধু একটা ক্রূর বাঁকা হাসি, আর মুখে ওই আশ্বাস, আচ্ছা সে দেখা যাবে। আসলে এটা কোনো সাধারণ আশ্বাস ছিল না, এর আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর হুমকি, যা উপেনের ভবিষ্যৎটা প্রায় ঠিকই করে দিয়েছিল। এরপর যা হওয়ার তাই হল, এবং খুব দ্রুত হল। জমিদারের দাবির মাত্র ১.৫ মাসের মধ্যেই একটা মিথ্যে দেনার অজুহাতে উপেনের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হল। আর তারপর আদালতের হুকুমে উপেনকে তার নিজের ভিটেমাটি থেকেই উচ্ছেদ করা হল, তার শেষ সম্বলটুকুও কেড়ে নেওয়া হল। আর এই লাইনটা, এটা যেন পুরো পরিস্থিতিটাকে এক কথায় তুলে ধরে। যখন রক্ষক নিজেই ভক্ষক হয়ে দাঁড়ায়, যখন আইন আর ক্ষমতা শুধু ধনীদের স্বার্থ রক্ষা করে, তখন গরিবের সম্পদ তো এভাবেই চুরি হয়ে যায়, তাই না? উপেনের গল্পটা এখানে এসে যেন একটা চিরন্তন সত্যের রূপ নেয়। ভিটে ছাড়া হয়ে উপেনের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হল, এক অন্তহীন যাত্রার অধ্যায়। কিন্তু তার শরীর ঘুরলেও মনটা কিন্তু পড়ে রইল সেই ফেলে আসা মাটিতেই। কতদিন? প্রায় ১৫-১৬টা বছর। ভাবুন একবার, কি দীর্ঘ একটা সময়। এই লম্বা সময়টা উপেন সন্ন্যাসীর বেশ ধরে দেশ বিদেশ ঘুরে বেরিয়েছে, কিন্তু তার ভেতরের যে ক্ষতটা, সেটা একদিনের জন্য শুকায়নি। এই সময় সে কত কী করেছে। সাধু সন্ন্যাসীর সাথে থেকেছে, বহু তীর্থস্থান, সুন্দর পাহাড়, সাগর, বড় বড় শহর সব দেখেছে। কিন্তু সত্যি বলতে, জগতের এত সুন্দর দৃশ্য দেখার পরেও তার মনে এক ফোঁটাও শান্তি আসেনি। কারণ দেশ বিদেশ ঘুরে এত কিছু দেখার পরেও দিনরাত তার মনকে একটাই স্মৃতি তাড়া করে ফিরেছে, তার সেই ২ বিঘা জমি। এই স্মৃতিটা তার পিছু ছাড়েনি, একদমই না। শেষ পর্যন্ত এই স্মৃতির টানেই উপেন তার গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই ফেরাটা ছিল তার জীবনের সবথেকে তিক্ত অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা। ফিরে এসে উপেন যা দেখল তা তার স্মৃতির সাথে একেবারেই মেলে না। তার স্মৃতিতে যে জমি ছিল মায়ের মতো স্নেহময়ী, যে জমি ফল ফুল শাকপাতায় তার আঁচল ভরিয়ে রাখত, বাস্তবে সে জমি এখন এক বিলাস বেশধারিণী নির্লজ্জ রমণীর মতো সেজেগুজে রয়েছে। তার মাতৃরূপী জমি এখন জমিদারের বিলাসী আত্মহীন এক বাগান। নিজের জমির এই অচেনা পরিবর্তিত রূপ দেখে উপেনের ভেতর থেকে একটা হাহাকার বেরিয়ে আসে। সে তার জমিকে প্রশ্ন করে বসে, এই কি জননী তুমি? এই একটা প্রশ্নেই তার সমস্ত কষ্ট, হতাশা আর বিশ্বাসঘাতকতার অনুভূতি যেন প্রকাশ পেয়ে যায়। তবে এই ধ্বংসস্তূপের মাঝেও তার অতীতের একটা মাত্র চিহ্ন তখনও দাঁড়িয়েছিল, তার ছোটবেলার সেই আম গাছটা,
সে গাছের তলায় বসে চোখের জলে সে যেন তার সব ব্যথা ধুয়ে ফেলে এক মুহূর্তের জন্য হলেও একটু শান্তি খুঁজে পায়। কিন্তু সেই শান্তিটুকুও ছিল খুব অল্প সময়ের জন্য। গল্পের ক্লাইম্যাক্সটা এখানে, যেখানে আমরা দেখতে পাই কিভাবে ন্যায় অন্যায়ের সংজ্ঞাটা পুরোপুরি উল্টে যায়, যেখানে একজন সাধু চোর হয়ে যায় আর চোর বসে সাধুর আসনে। ঠিক কি হয়েছিল? হঠাৎ একটু বাতাস এসে আম গাছের ডালে দোলা দেয়। দুটো পাকা আম টুপ করে ঠিক উপেনের কোলের কাছে এসে পড়ে। উপেন ভাবে তার মা তাকে চিনতে পেরেছে, তাই এই স্নেহের দান পাঠিয়েছে। কিন্তু ঠিক তখনই যমদূতের মতো জমিদারের মালি এসে হাজির হয় আর তাকে চোর বলে গালিগালাজ করতে শুরু করে। উপেনকে ধরে নিয়ে যাওয়া হয় জমিদারের কাছে, আর জমিদার, যে কিনা নিজেই উপেনের সবকিছু চুরি করেছে, সে কিনা হেসে বলে, সাধুর বেশে বেটা তো আচ্ছা পাকা চোর। এটা ভণ্ডামির একেবারে চূড়ান্ত পর্যায়। এই চরম অবিচারের উত্তরে উপেনের মুখ থেকে বেরিয়ে আসে কবিতার সবচেয়ে শক্তিশালী আর বিদ্রুপাত্মক লাইনটা। সে বলে, যে জগতে আপনি মহারাজ হয়ে সাধু সেজেছেন, সেখানে আমি তো চোর বটেই। এটা কিন্তু কোনো স্বীকারোক্তি ছিল না, এটা ছিল সেই সিস্টেমের প্রতি এক চরম ধিক্কার, যেখানে সত্য বা মিথ্যা ঠিক করে দেয় ক্ষমতা, ন্যায় বিচার নয়। উপেনের এই গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? ঊনবিংশ শতাব্দীতে লেখা হলেও এই কবিতাটা আজও প্রাসঙ্গিক। যখন ক্ষমতা আর আইন এক হয়ে যায় দুর্বলকে শোষণ করার জন্য, তখন ন্যায় বিচার কথাটার আসল অর্থ কী দাঁড়ায়? এই প্রশ্নটা ভাবার জন্য রইল।